আচ্ছা, আমরা ফটোশপের ভিতরে আমরা একটা পিএইচডি ওপেন করব, যেটাকে বলা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমরা সেই পিএইচডি একটা ওপেন করে সেই পিএইচডিটার মতো আমরা কাজ করব। আমরা একটা জিনিস ফলো করে কাজ করব, ঠিক আছে? আমরা এবং এটি ডিজাইন করব। আমরা কালকে পর্যন্ত এটাকে ডিজাইন করে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? একটু ওপেন করি। এই হচ্ছে একটা ডিজাইন ওয়েবসাইট। এটা কি ডিজাইন করতে পারবেন আপনারা? হুম, পারবেন না? জি ভাইয়া, আরে পারবো। একা দিব না, আমি চেষ্টা করেই করবো দিব, ভাই। আমি করে দিব, সমস্যা নেই, ভয় পেন না, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে এই পিএইচডিটা কমপ্লিট করব আজকে আর কালকের মধ্যে, এবং এটা হচ্ছে আমরা বুস্টস্ট্র্যাপ ইউজ করে করব, যেন আমাদের কাজগুলো কত সহজে করা যায় সেই জিনিসটা আমরা বুঝবো। এবং এটা করতে গেলেই দেখবেন যে আমরা আর কত জিনিস শিখে ফেলতেছি। এখন হয়তো বা অনেকক্ষণ বোরিং হয়েছেন, বাট এখন আর বোরিং হবেন না, আই থিঙ্ক। ঠিক আছে, যখন আমরা কাজে যাব তখন আমাদের কাছে জিনিসগুলো খুব ইজি মনে হবে। তো চলেন আমরা হচ্ছে এটাকে শুরু করব। তো একটা পিএইচডি বলে এগুলোকে ফটোশপ ডকুমেন্ট বা পিএইচডি ফাইল, সেখান থেকে কিন্তু এই যে লেয়ার করা আছে সব কিছু। যারা ফটোশপ টুকটাকে জানেন তারা এই জিনিসগুলো বোঝেন, ঠিক আছে? তো এগুলো লেয়ার করা থাকে, আপনি চাইলে সেখান থেকে ইমেজগুলোকে আলাদা আলাদা করে কেটে কেটে নিতে পারেন। আমরা একটা হ্যাঁ, ওই ফাইলটাতেই করব। আমরা যেটা করব, পিএইচডি থেকে ইমেজ নেওয়ার একটা প্রসেস আছে যেটাকে বলা হচ্ছে ট্রিম করা। আমরা এই যে সিলেক্ট টুলে বা হচ্ছে মুভ টুলে ক্লিক করবে এবং সেখান থেকে এইখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করলে হবে কি, আপনার যে লেয়ারটাতে এটা করা আছে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। আর সেটা করার আগে আপনাকে অবশ্যই এইখানে অটো সিলেক্ট থাকতে হবে, এবং এইখান থেকে ড্রপডাউন থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রুপ দেওয়া থাকে, আপনি এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার লেয়ারটা সিলেক্ট হবে। আমি এখান থেকে এটাকে আবার সিলেক্ট করতেছি, স্ট্রিক্ট। এই যেখানে লোগোটা সিলেক্ট হয়েছে, জাস্ট দেখেন আমি যখন আই বাটনটা ক্লোজ করে দিচ্ছি লোগোটা মুছে যাচ্ছে। এখন এটাকে আমি এখান থেকে নিব। এটা এখান থেকে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অল্টার ধরে কিবোর্ডে প্রেস করে রেখে আপনি এই আই বাটনে ক্লিক করবেন, দেখবেন কি এটা পুরো পিএইচডি থেকে বা ডিজাইন থেকে এটা আলাদা হয়ে গেছে। বাট আমাদের এটা কিন্তু পিএইচডি সেই আর্টবোর্ড, সেটা কিন্তু ঠিকই আছে। তো এখান থেকে ওইটাকে আমাকে রিমুভ করে নিতে হবে। দ্যাটস ওয়াই ইমেজ থেকে যাবেন হচ্ছে ট্রিমে, ট্রিম করবেন। ওকে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখানে যাচ্ছি আবার। তো ইমেজ যাবেন, ইমেজ থেকে ট্রিম করবেন। অবশ্যই ট্রান্সপারেন্ট পিক্সেল এবং হচ্ছে টপ বটম লেফট রাইট এই জিনিসগুলোকে চেকমার্ক করে রাখবেন। তারপর হচ্ছে ওকে দিবেন। তাহলে কী হবে, ওটা সম্পূর্ণ জায়গা থেকে আলাদা হয়ে শুধুমাত্র আপনি লোগোটাকে আলাদা করে রাখলেন। এবার আপনাকে করতে হবে ফাইল থেকে সেভ ফর ওয়েব। অনেক পিএইচডি ভার্সনের উপর ডিপেন্ড করে এই সেভ ফর ওয়েবটা। অনেক জায়গায় থাকে হচ্ছে সেভ এজের ভিতরে, অনেক জায়গায় থাকে হচ্ছে এক্সপোর্টের ভিতরে সেভ ফর ওয়েব। তো আমারটা এখানে আছে, আপনার একটু যার যেখানে আছে সেখান থেকে এটা একটু নিয়ে নেবেন। সেভ ফর ওয়েবে দেওয়ার পর অবশ্যই এখান থেকে PNG24টা সিলেক্ট করবেন, আর ট্রান্সপারেন্সি থাকবে অবশ্যই। জাস্ট সিম্পলি সেভ, এবং সেটাকে লিখবেন হচ্ছে আমাদের ডেস্কটপে ছিল এইখানে ওয়ার্কশপের ভিতর, আমরা ইমেজেসের ভিতরে এইখানে আমরা লিখতে হচ্ছে logo.png সেভ করবো, এবং হচ্ছে আগেরটার উপর রিপ্লেস করে, আগেরটাকে আমাদের দরকার নেই। আর হিস্ট্রি থেকে ব্যাক করেন মেইন পিএইচডিতে। আর ইমেজ কী কী আছে, এই যে ব্যানার ইমেজ আছে একটা, তাই না? চলেন আমরা ব্যানার ইমেজটাকে নিয়ে নিই। ঠিক সেমভাবে আমরা অল্টার প্রেস করে শুধুমাত্র ইমেজটাতে ক্লিক করব, ইমেজটা আলাদা হয়ে যাবে। তারপর সেটাকে আবার আমাদের আর্টবোর্ড থেকে আলাদা করে নিতে হবে, দ্যাটস ওয়াই ট্রিম করতে হবে। আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমরা সিম্পলি জাস্ট সেভ ফর ওয়েব, পিএনজি থাকবে, ট্রান্সপারেন্সি একবার করে দিলেই হবে, বারবার করতে হবে না। এবং এখান থেকে আমরা সেভ করব ব্যানার ইমেজ নামে। আজকে যতটুকু আগায় রাখা যায় আগায় রাখবো, তারপর হচ্ছে আমরা কালকে কাজ করব। সেভ, এখানে আমরা লিখবো হচ্ছে ব্যানার, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, বা ভিজি লিখতে পারতাম, যার যেটা ইচ্ছে। তবে চেষ্টা করুন হচ্ছে ইমেজগুলোতে রিলেভেন্ট নাম দেওয়ার, যেন আপনারই বুঝতে সুবিধা হয়, খুঁজতেও সুবিধা হয়। ওকে, ওকে। তো আপাতত মনে হয় আমরা আজকে এতটুকুর বেশি আর যেতে পারবো না, আমরা ইমেজ এতটুকুই নিচ্ছি, আর বেশি কিছু নিচ্ছি না। ওকে, তো উপরে দেখেন আমাদের একটা হেডার পার্ট আছে, একটা লোগো আছে, আর কিছু কন্টেন্ট আছে, অর্থাৎ মেনু আইটেম আছে, তাই না? এই মেনু আইটেমগুলো কীভাবে ক্রিয়েট করে সেগুলো আমাদের একটু দেখা উচিত। প্রথমে এইগুলোর জন্য আমরা আপনাদের একটা সিম্পলি একটা আইডিয়া দিই। মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে ইউএল কল করতে হয়, যেটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। মানে হচ্ছে সেখানে ডট দিয়ে শুরু হয়, বা হচ্ছে বক্স দিয়ে শুরু হয়, ডিক্স দিয়ে শুরু হয়, লিস্ট আইটেম। আবার আরেকটা হচ্ছে ওয়েল। ওয়েল দুইটাই সেম, আলাদা, মানে একই কাজ করে, বাট
অর্ডার লিস্ট মানে হচ্ছে 1 2 3 4 দিয়ে লিস্টগুলো কাউন্ট হবে, তারপর হচ্ছে রোমান সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবেন, এবিসি দিয়ে কাউন্ট করতে পারবেন, মানে হচ্ছে আপনাকে অর্ডার মানে আপনি করতে পারবেন। আর আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে হয়তো আপনাকে বক্স দিবে, নয়তো হচ্ছে আপনাকে একটা ট্রায়াঙ্গেল শেপ দিবে, মানে এরকম টাইপস কিছু লিস্ট টাইপ থাকে না ওরকম। তো আমরা ইউএল নিয়ে করি। ইউএল মানে হচ্ছে লিস্টের নাম, আনঅর্ডার টাইপের লিস্ট হবে, এবং হচ্ছে এলআই কল করতে হয় লিস্টের আইটেম, যে আইটেমটাকে বলা হয় হচ্ছে যে হোম, এইগুলো হচ্ছে কি লিস্টের আইটেম। তো এখানে আমি এলআই কল করতেছি এবং সাথে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিব, কারণ হচ্ছে আমরা জানি, আচ্ছা আমরা এখানে আগে লিখতেছি হচ্ছে হোম, পরবর্তীতে আমি দেখাই। তারপর হচ্ছে আমি লিখি হোমের পরে আমি লিখতেছি হচ্ছে অ্যাবাউট লিখব, তারপর হচ্ছে এলআই দিচ্ছি, এখানে লিখতে পারি হচ্ছে কন্ট্যাক্ট, জাস্ট 3টাই দিচ্ছি, সেফ। দেখেন লিস্ট তৈরি হয়ে গেছে না, একটার পর একটা নিচে শো করতেছে, এবং আনঅর্ডার লিস্ট দেওয়ার মানেই হচ্ছে ও এখানে ডট দিয়ে শুরু করে দিছে। এখানে যদি আমরা আনঅর্ডার লিস্টের জায়গায় যদি আমরা হচ্ছে ওএল ইউজ করতাম, অর্থাৎ অর্ডার লিস্ট ইউজ করতাম, সেই ক্ষেত্রে দেখেন আবার চেঞ্জ হতো কি, আপনার 1 2 3 4 দিয়ে আসতো। ঠিক আছে, এভাবে হচ্ছে লিস্ট ক্রিয়েট করে আমাদের মেনু তৈরি করতে হয়, আমরা সেইভাবেই কাজ করব। ঠিক আছে, ওকে। তারপর আমাদের কিছু কাজ করার লাগে, আমরা সেগুলো এখন আর করতেছি না। আমরা বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, আমরা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে যাব। বুটস্ট্র্যাপের ভিতরে কিছু জিনিস তৈরি করা আছে অলরেডি। এই যে এখানে কম্পোনেন্টসে যাবেন, এখানে গেলে দেখবেন অনেক কিছু ওর এখানে তৈরি করা আছে, কোড করে দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে ইউজ করবেন। আর সেখানে হচ্ছে প্রিডিফাইন অনেক কিছু আছে। আমরা আপাতত ন্যাপবার নেব, মানে যেটাকে বলা হয় হচ্ছে মেনু। এখানে আসেন, নিচে দিকে স্ক্রল করলে দেখবেন একটা ন্যাপবার মেনু দেওয়া আছে, সার্চ আইকন দেওয়া আছে, সার্চ দেওয়া আছে। আমরা এমন টাইপই চাই, বাট যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমরা সিম্পলি এই পুরো জিনিসটাকে কপি করবো, এটার কোড দেওয়া আছে এখানে, আপনি জাস্ট এখান থেকে কোডগুলো কপি করবেন। বুটস্ট্র্যাপের সুবিধা হচ্ছে এরকম, খুবই দারুণ। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটে এটা শো করতেছে। এখন কিছু করা লাগছে বেশি কিছু, খুবই সিম্পলি তো করলাম। কিন্তু আমাদের তো সার্চ আইকনের দরকার নাই, সার্চ বাটনেরও দরকার নাই, ডিসেবল দরকার নেই, ড্রপ ডাউনেরও দরকার নেই, এই জিনিসগুলো তো আমাদের রাখার দরকার আছে নাই। আমরা একটা কাজ করি, নিচের এই যে ফন্ট যেটা আছে সেটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সার্চ, আর হচ্ছে সার্চের জন্য আসতেছে সার্চ, আর হচ্ছে সার্চে যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুটটা। ঠিক আছে, এই যে সার্চ, এরিয়া লেভেল সার্চ, আর হচ্ছে সার্চ বাটন, এই দুইটা জিনিস আমাদের লাগবে না। তা আমরা কী করবো, ওদের এই ফন্ট যেই ট্যাগটা আছে এটাকে আমরা ডিলিট করে দিই, সেফ। দেখেন আমাদের সার্চ চলে গেছে, মানে নাই, ডিলিট করে দিলাম একেবারে বাদ। এখন আমাদের ড্রপ ডাউন আর হচ্ছে ডিসেবল এই জিনিসগুলোকে ডিলিট করতে হবে। এখন দেখেন ড্রপ ডাউন কোথায় আছে, এগুলো হচ্ছে এলআইয়ের ভিতরে আছে, এগুলো হচ্ছে লিস্ট আইটেম। তো সেইখানে দেখেন ডিসেবল আছে, এটা আমাদের লাগবে না, অর্থাৎ আমাদের এই লিস্ট আইটেমটা বাদ। তারপর আরেকটা লিস্ট আইটেম আছে হচ্ছে ড্রপ ডাউন নামে, সেই ড্রপ ডাউনটা আমাদের লাগবে না। এই ড্রপ ডাউনটা হচ্ছে এতটুকু, এই পুরোটাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি, বাদ, এটা আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে হোম লিঙ্ক, আমরা এটাকে রাখতে পারি। আর এখান থেকে স্পেন পর্যন্ত এই জিনিসটাকে লাগে না। ওকে, জাস্ট দেখেন এবার সিম্পলি আমাদের হোম আছে আর হচ্ছে লিঙ্ক আছে, তাই তো, দুইটা জিনিস আছে। আর আমাদের পিএইচডিতে আছে কি কি, হোম আছে, অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট। তো আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিই হোম গ্যালারি, আরেকটা এলআই নিতে হবে, জাস্ট কপি করেন এখান থেকে, অ্যাবাউট, তারপর এখানে আবার পেস্ট করি, এখানে লিখে হচ্ছে কন্ট্যাক্ট। এখানে অনেক কিছু দেখতেছেন নতুন, তাই না? এমন কিছু দেখতেছেন যেগুলোর মিনিংই আপনি জানেন না, যেমন হচ্ছে হোয়াট ইজ ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, তারপর বিজি লাইট, এগুলো কি? এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর হচ্ছে ন্যাপবার ন্যাপ, এমআর অটো, ন্যাপবার ন্যাব আইটেম, তারপর হচ্ছে ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক, এগুলো কি? এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এগুলোর জন্যই হচ্ছে ও এই টাইপসের একটা ডিজাইন ও পেয়ে যাচ্ছে। ঠিক আছে, অলরেডি এই যে দেখেন, যেখানে আমি হচ্ছে লিস্ট আইটেম যত বেশি অ্যাড করবো আমাদের এখানে তত বেশি এখন মানে শো করবে। ঠিক আছে, এই পর্যন্ত আসলো। দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো কালার আছে, দেখতে পাচ্ছেন আপনারা? একটু হালকা একটা কালার আছে, যে পুরোটা সাদা না, তবে সাদার মতো, বুঝতেছেন? এই কালারটা কিন্তু আমাদের দরকার নাই। এই কালারটা যদি না চান, আপনার দেখেন উপরের দিকে আসেন, এইখানে লেখা আছে বিজি লাইট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হবে লাইট দেওয়া আছে। আপনার এই লাইটটা যদি না লাগে আপনি বাদ দিয়ে দেন, সেফ। দেখেন নাই, যদি লাগে ওর কিছু কালার আছে, আপনি সেগুলো চাইলে ইউজ করতে পারেন। যেমনটা হচ্ছে আমরা এখানে আসি,
আমরা এখানে বলি হচ্ছে বিজি ডার্ক, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপ ডার্ক মানেই হচ্ছে কিছু একটা লিখে আসছিল আগে, ও সিএসএস পেলে দেখেন ডার্ক হয়ে গেছে। তো এরকম বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আছে, সেগুলোকে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি জানতে পারবেন। তো এখন যেহেতু নতুন অ্যাজ এ নিউ, আপনাদের কাছে এগুলো অনেক বেশি কঠিন মনে হচ্ছে, আর হওয়ার কথাই স্বাভাবিক, এটা আর কিছুই না। তো দেখেন এই ন্যাপটার আমাদের কি হচ্ছে এখন, ন্যাপ লিঙ্ক, ন্যাপ আইটেম, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আপনাকে এই ডিজাইনটা, অর্থাৎ উপর মানে পাশাপাশি যে শো করতেছে সেই শো করানোর কাজটা হচ্ছে ওরা করে, ঠিক আছে? তো আমাদের পিএইচডিতে ফলো করি, এখানে দেখেন এটা আছে এই পাশে আর ওইটা আছে ওই পাশে, দুই পাশে আছে, তাই না? কিন্তু আমাদের এখানে কি অবস্থা দেখেন, দুইটাই একসাথে আছে, তাই না? দুইটাতে দুই পাশে পাঠাইতে হবে। পাঠানোর জন্য আপনি এইখানে ইউএল যেখানে শুরু সেখানে আসবেন, এবং এখানে এসে দেখবেন যে MR অটো দেওয়া, অর্থাৎ মার্জিন রাইট অটো, অর্থাৎ যেই স্পেসটুকু খালি থাকবে সেটা যেন ও মার্জিন রাইট অংশ থেকে অটোমেটিক সেটাকে মার্জিন রাইট হিসেবে নিয়ে নেয়, খালি জায়গাটুকুকে, সেটা বলা আছে। আমি ইউএল কেটা না বলে আমি বলবো হচ্ছে তুমি লেফট সাইড থেকে যেই জায়গাটা খালি আছে সেটাকে তুমি অটো মার্জিন নাও, ML অটো। এখন দেখবেন কি হচ্ছে, দুই পাশে চলে গেছে, অর্থাৎ ওর পাশে যে খালি জায়গা আছে সেটাকে হচ্ছে লেফট থেকে মার্জিন দিয়ে দিছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? সহজ না? ওকে, এবার দেখেন আমরা কন্টেইনার নিয়ে কাজ করছিলাম না, যেখানে আমরা দেখছিলাম দুই পাশ থেকে একটা সমান পরিমাণ জায়গা ছাড়ে। এখন কি আমাদের সেই কন্টেইনারের কাজ আছে? দুই পাশ থেকে একটা জায়গা ছাড়তে হবে। ও কিন্তু ফুল উইথ, আমাদেরটা কিন্তু ফুল উইথ আছে এখন পর্যন্ত। তো এটাকে আমার দুই পাশ থেকে জায়গা ছাড়তে হবে, দ্যাটস এখন আমি কি করব, কন্টেইনার কল করতে হবে আমার। কন্টেইনার দিলে আমরা দুই পাশ থেকে একটা মানে জায়গা পেয়ে যাব, কন্টেইনার কল করলাম। এবং এই যে ন্যাপটা আছে পুরো ন্যাপটাকেই আমি কপি করি, জাস্ট এখানে এসে পেস্ট করে দেন, সেভ করেন। আচ্ছা বানান ভুল হয়েছে আমার, কন্টেইনার সেভ। দেখছেন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে ওরা মাঝখানে চলে আসছে কিছুটা জায়গায়। আলাদা আলাদা ক্লাসগুলোর কি টাইপগুলো কি আলাদা করে করা আছে? কোথায় ডিজাইন মানে সিএসএস? হ্যাঁ অবশ্যই করা আছে, এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ইউজ করতেছি না, সব কিছু বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এর ভিতরে আছে। আপনি জাস্ট বলবেন আর হয়ে যাবে, অর্থাৎ যেটা বলতেছেন সেটা যেন এখানে থাকে, না থাকলে কিন্তু আবার কাজ হবে না। আপনি জাস্ট এখন কাজ হচ্ছে শুধুমাত্র ওখান থেকে কল করা, ইনপুট দিবেন আউটপুট আসবে, ইনপুট দিবেন আউটপুট আসবে, জাস্ট লাইক কফি মেকার। এই জন্যই হচ্ছে এগুলোকে আরও বেশি সহজ হিসেবে ধরা যায় বা সহজ হিসেবে কাজ করে, তাই না? ওকে হ্যাঁ বুঝি নাই, এই যে এখানে পাবেন সব, এইখানে এই বুটস্ট্র্যাপের এইখানে ছাড়া কোথাও নাই, সব এইখানে আছে, ঠিক আছে? এই যে কলাপসের নাম কি, ন্যাপবার মানে কি, এখানে সবগুলো এইখানেই পাবেন সবগুলো। এই যে ন্যাপবার ব্র্যান্ড, ইট ক্যান বি অ্যাপ্লাইড দ্য মোস্ট এলিমেন্টস, ইট অ্যাঙ্কর ওয়ার্ডস অ্যাট লিস্ট দ্য সেম এলিমেন্টস মাইট রিকোয়ার্ড ইউটিলিটি ক্লাসেস অর কাস্টম ক্লাসেস। মানে সবগুলো ডেফিনেশন সহ সব কিছুই কোনটা কোন ক্লাস কেন কাজ করতেছে সবগুলোই হচ্ছে ওর এখানে মানে দেওয়া আছে, ডকুমেন্টেশন করতে হবে। আপনারা যেটা করবেন, আপনারা এই জিনিসগুলোকে সম্পূর্ণটা দেখবেন, ঘাটবেন, পুরো হচ্ছে এইখানে আপনাদের সময় কাটাইতে হবে অনেক দিন, ঠিক আছে? তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে একটু ভালো ইউজড হতে পারবেন। তবে আমি যেভাবে মানে করে নিচ্ছি বেসিক জিনিসগুলো আপনাদের আমি ক্লিয়ার করে দিয়ে যাব, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা হচ্ছে এখন লোগো অ্যাড করব। লোগোর জন্য দেখেন লোগোর অপশন কোনটা, এই যে ন্যাপবার লেখাটা, তাই না? এটা তো আমাদের লোগো হবে এখানে। তো আমরা এই যে দেখেন ন্যাপবার আছে এখানে, ন্যাপবার ব্রাঞ্চ, এটা হচ্ছে লোগোর জন্য কাজ করে। আমরা এইখানে আমাদের আইএমজি ট্যাগটাকে কল করব, আগেরটাকে ফেলে দিয়ে ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, জাস্ট সেভ, চলে আসছে লোগো। সহজ না? খুব সহজ, অনেক সহজ। তো আপাতত ধরেন আমাদের এটা শেষ, আমাদের এইটা ডান, ঠিক আছে? আমরা এখন কোনটা করতে হবে, কালার কম্বিনেশন, এগুলো আমরা দিব একটু পরে দিই, আস্তে আস্তে করি। আমরা ব্যানারটাকে অ্যাড করব, মনে করেন এই পুরো জিনিসটাকে আমরা অ্যাড করব। এখন কিভাবে করব,
এই যে ইমেজটা সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে হবে। চলেন আমরা এবার হচ্ছে সেকশন নেব। একবার হচ্ছে আমাদের সেকশন নিয়ে কাজ করতে হবে। এটা কি সেকশন? ব্যানার সেকশন বলতে পারি আমরা। সেকশন কল করলে আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় যে আপনি সেকশন ওয়াইজ ধরতে পারবেন যে কোনটা কোন সেকশন। এখানে আসেন, লেখেন হচ্ছে সেকশন এবং এখানে ক্লাস দেন হচ্ছে ব্যানার। ঠিক আছে, ওকে। আমরা এবার তার ভিতরে কন্টেন্টগুলো কি কি সেগুলো হচ্ছে একটা বড় লেখা স্ট্রিক H1, তারপর হচ্ছে একটা আন্ডারলাইন আছে, দেখা যাচ্ছে কালার আছে, তারপর কিছু পি ট্যাগ আছে, একটা বাটন আছে এবং হচ্ছে একটা আইকন আছে, তাই তো? এই যে জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। তার আগে বলেন ও কয় কলামের মধ্যে আছে? এতটুকু? টোটালটা কত, কয় কলামের মধ্যে আছে? 6। আচ্ছা, এটাতে পরে আসি, আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করি। চলেন আমরা ব্যানার যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের ভিতরে আমরা সিএসএস থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করব। আমরা এখানে আসি, ব্যানার দিলাম, এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করব। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য জাস্ট লিখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনাকে তারপর কল করতে হবে ইউআরএল, ঠিক আছে? তারপর ডাবল ডট, এটার মানে হচ্ছে আমরা এখন আছি কোথায়? সিএসএস ফাইলে, তাই না? সিএসএস ফাইল থেকে বের হব, আরেকটা ডট মানে হচ্ছে আবার বের হব। সিএসএস ফাইল থেকে বের হয়ে সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে আমরা কোথায় চলে আসবে? একদম পুরো রুটে। এই ডট মানেই হচ্ছে আপনি পিছন দিকে যাওয়া, আর স্ল্যাশ মানে হচ্ছে সামনের দিকে যাওয়া। তো আমরা আছি এখন সিএসএস ফাইলে, সেখান থেকে আমরা একটা ব্যাক করে সিএসএস ফোল্ডারে ঢুকবো, বের হবো, তারপর সিএসএস ফোল্ডার থেকে আরেকটা ডট দিয়ে বের হয়ে যাব। তারপর এবার আমরা ঢুকবো কোথায়? ইমেজেস ফোল্ডারের ভিতরে, দ্যাট মিনস আরেকটা স্ল্যাশ। এবার আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবো, আমাদের ব্যানার ডট পিএনজি সেই ইমেজটাকে আমরা কল করে দেব, ঠিক আছে? কিন্তু আমাদের ব্যানার ইমেজ তো দেখা যায় না, দেখা না যাওয়ারই কথা। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর আমাদের সাথে সাথে কিছু কাজ করতে হয়। আমাদের একটা হাইট দিতে হবে, মিনিমাম হাইট আমরা দিতে পারি হচ্ছে 400 পিক্সেল। আসছে ইমেজ, কিছুটা দেখা যাচ্ছে, তাই তো? ওকে, এই 400 পিক্সেলকে মানে দেওয়ার পর আমাদের কিছু কাজ করতে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে হয় কোথায় হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি বলেছি সেন্টার। যদি বলি তাহলে হচ্ছে ও দেখেন মাঝখানে চলে আসছে। যদি বলি রাইট, আর IGST রাইট, তাহলে দেখবেন ওর হাতটা একটু অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? বাট ইমেজটা ছোটো দেখে বোঝা যাচ্ছে না। আমরা এখানে হচ্ছে অন্য একটা ইমেজ ইউজ করি। আচ্ছা থাক, এটাই থাকুক। অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে থাকবে, মানে মাঝখানে থাকে। তারপর আমাদের দিতে হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট বলতে হয়। আমাদের যদি ইমেজ কখনো ছোট হয়, ঠিক আছে, ইমেজ যদি কখনো ছোট হয় সেই ইমেজটা কি করে? বারবার রিপিট হয়, অর্থাৎ বারবার একই জায়গায় চলে আসে। আমি একটু এখানে একটু আপনাদের দেখাই। ব্যানার ইমেজের পরিবর্তে আমি এখানে যদি আমি লোগোটাকে ইউজ করি আর ব্যাকগ্রাউন্ড রিপিটকে ইউজ না করি, তখন দেখেন কি হয়। দেখছেন কতবার লোগো কল হয়েছে? কারণ যে জায়গাটুকু আছে সেই জায়গা তো তার পূরণ করতে হবে। সে কী করবে? বারবার রিপিট হতে থাকবে। এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজকে কল করার পর আমাদেরকে বলতে হয় ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন কখনো রিপিট না হয়, একটাই যেন থাকে। এখন যদি দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার হিসেবে এটাই আছে শুধুমাত্র। ওকে ওকে, এই হচ্ছে অবস্থা। আমরা হচ্ছে ব্যানার ইমেজটাকে আবার ব্যানারে দিই, জাস্ট ওটা জাস্ট বোঝানোর জন্য। তারপর একটা জিনিস দিতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কেমন হবে সেটা। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার যদি দিই তাহলে দেখেন কি হচ্ছে, আমার পুরো ইমেজটাই এখানে কভার করে নিচ্ছে, ঠিক আছে? যদি আমি কভার ইউজ না করি তখন কি হয় দেখেন, হাতটা একটু নিচের দিকে নেমে আসছে না? আগের থেকে অর্ধেক হাত কিন্তু কেটে গেছে, মানে লেফট হ্যান্ড যেটা। আমি যদি কভার দিই মানে হচ্ছে আপনার পুরো ইমেজটাই হচ্ছে সেই সাইজের ভিতরে কভার হয়ে যাবে। আপনি যে হাইট উইডথ দিচ্ছেন সেই আপনার হাইট উইডথের ভিতরে ও কভার হয়ে যাবে। জাস্ট দিলাম। আচ্ছা, ইমেজটা অত বেশি বড় না দেখে বোঝা যাচ্ছে না, অনেক বেশি বড়। ওকে, কিন্তু একটা প্রবলেম আছে, আমরা তো এখানে হাইট ইউজ করছি, তাই না? আমাদের এই হাইট উইডথ ইউজ করাটা কিন্তু ঠিক হয় না এই পিক্সেলে। কারণ আমরা যখন ডিভাইস ছোট করব, বড় করব, ও কিন্তু সবসময় এই 400 পিক্সেলই ধরে রাখবে। আমি যত বড় ডিভাইসে যাই না কেন, ও কিন্তু 400 পিক্সেলে ধরে রাখবে। আমরা এটা চাই না। আমাদের আরেকটু স্মার্টলি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে VH। আমরা যদি বলি হচ্ছে 100 VH, মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। আপনার ডিভাইসের হাইট যতটুকু, ওর হাইটও ঠিক ততটুকুই।
এবার আমরা একটু রিলোড দিই, দেখেন ইমেজটা অনেক বড় না, উপরে আমাদের সেটা আছে এবং আমাদের ইমেজের সাইজ কতটুকু, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আপনার ডিভাইসের হাইট যতটুকু আপনার কন্টেন্টের হাইটও ঠিক ততটুকু। আপনি এখান থেকে 100 বিএস বলতে পারেন, যদি একটু ছোটো চান আপনি 90 বিএস বলতে পারেন, মানে যেমনটা তো আপনার দরকার। তবে এটা যদি দেন সেটা কি হবে, আপনি এখন আমি আমার ছোট ডিভাইসে আছি, বাট আমি যদি আমার বড় ডিভাইসে যাই সেক্ষেত্রে কি হবে, ও এই 190 বিএসটাকে ধরে রাখবে ওই ডিভাইসের হাইট অনুযায়ী, মানে ডিভাইস যত ছোটো বড় হোক না কেন ওই ডিভাইসে 90 বিএস পেয়ে যাবে। আমি যদি একটু ছোটো করি এখন, দেখেন আমার মোবাইল ডিভাইসে কিন্তু ও 90% হাইট কিন্তু সে নিয়ে নিচ্ছে, 90 বিএস ভিউপোর্ট হাইট। বোঝা গেছে? এই ভাইয়া সবাই বুঝতেছেন? এর মানে কি 90% জায়গা নেওয়া? না, এটা হচ্ছে আপনার ভিউপোর্ট হাইট, অর্থাৎ হচ্ছে আপনার ডিভাইসের যে হাইট সেই হাইটের 90% বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের কিন্তু চলে আসছে এটার ভিতরে এখন আমাদের কন্টেন্ট দিতে হবে, তাই তো? কন্টেন্টগুলো কী কী, এই জিনিসগুলো। তো ঠিক সেমভাবে যেহেতু কন্টেন্ট দিতে হবে আমাদের কন্টেনার কল করতে হবে, রো কল করতে হবে অবশ্যই। আমরা এখানে আসি, এখানে আমরা লিখবো হচ্ছে কন্টেনার, অবশ্যই আগে ডট দিয়ে টেইনার, তারপর হচ্ছে ট্যাব দিলে আমাদের ক্লাস কল হয়ে যাবে। এবং কন্টেনারের পর আমাদের অবশ্যই রো কল করতে হয়, রো কল না করলে হয় না। দেন হচ্ছে আমাদের কলাম কল করতে হবে, আমরা কলাম দেব হচ্ছে MD6, ঠিক আছে। কারণ আমার মিডিয়াম ডিভাইসের যে ডিজাইন আমার উপরে ডিভাইসগুলোতে কিন্তু ঠিক সেম ডিজাইনই থাকে, আবার স্মল ডিভাইসে যেটা এক্সট্রা স্মলও ঠিক তেমনটাই থাকে, এই ছাড়া তেমন কোনো চেঞ্জ হয় না, গ্রিডের তেমন কোনো চেঞ্জ হয় না। আমরা এবার হচ্ছে এই 6-এর ভিতরে আমরা একটা H1 নিচ্ছি এবং এখানে লেখাটা কি, স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট। তারপর হচ্ছে আমাদের একটা আন্ডারলাইন আছে, তাই তো? আন্ডারলাইনের জন্য আমাদের আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে স্প্যান ট্যাগ। আমরা এটার কাজ করব দেখব একটু পরে। আমরা স্প্যান ট্যাগ নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট আছে পি ট্যাগের মতো, আমরা পি ট্যাগ নিয়ে নিচ্ছি। পি ট্যাগের ভিতর আমরা লরেম ইপসাম মানে হচ্ছে ডেমো কন্টেন্ট আমরা দিচ্ছি হচ্ছে 15, মানে কিছু কন্টেন্ট আমরা দিলাম ডেমো হিসেবে, অ্যাজ এ ডেমো, ওকে। তারপর হচ্ছে কি আছে, একটা বাটন আছে, তাই তো? আমরা এভাবে বলতে পারি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, এখানে আমরা বলতে পারি ক্লাস দিতে পারি একটা, যেটা নাম হচ্ছে BTN। BTN মানেই হচ্ছে বাটন, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এবং আপনি যখন BTN দিয়ে আপনি এভাবে লিখতে পারেন BTN প্রাইমারি দিলে কি হবে, ও একটা ক্লাস পেয়ে যাবে অলরেডি, এবং এটার নাম হচ্ছে কল টু অ্যাকশন। দেখেন আমি কিন্তু কোনো ডিজাইন করিনি, বাট আমার কিন্তু এখানে অনেক ডিজাইন চলে আসছে, দেখছেন? BTN এরকম হয়ে গেছে কেন, এটা বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। BTN মানে হচ্ছে বাটন বোঝায়, আর BTN প্রাইমারি মানে হচ্ছে ব্লু কালার। আপনি এখানে দিতে পারেন হচ্ছে ডেঞ্জার, তাহলে হচ্ছে লাল বাটন হয়ে যাবে, দেখেন লাল বাটন হয়ে গেছে। আবার আপনি এখানে দিতে পারেন হচ্ছে ডেঞ্জার পরিবর্তে BTN প্রাইমারি ডেঞ্জার, তারপর হচ্ছে ইনফো যদি দেন তাহলে হচ্ছে দেখবেন যে ইনফোর মতো একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতর দেওয়া আছে, 10টা কালার দেওয়া আছে, ওইগুলো একটু দেখবেন আপনারা ঘেটে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটকে প্রচুর ঘাটতে হবে, তাহলে বুঝবেন না, তবে বোঝা যাবে না। আমরা এখানে BTN প্রাইমারি কল করতেছি, মানে ব্লু কালার যেটা আছে সেটাই আমরা যাচ্ছি, এবং এইখানে আমরা দিয়ে দিলাম কল টু অ্যাকশন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এটা আমরা। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা এগুলোকে কীভাবে CSS করবো সেটা একটু দেখি। এখন আমরা দেখেন এখানে কি আছে, এটা কিন্তু উপর থেকে যতটুকু জায়গা ছাড়া নিচে থেকেও কিন্তু ঠিক ততটুকু জায়গা ছাড়া আছে, তাই তো? মোটামুটি আমরা বলতে পারি এটা উপর নিচ থেকে মাঝখানে আছে, এবং হচ্ছে লেফট রাইট থেকেও হচ্ছে কি মাঝখানে আছে। আমরা এটাকে মাঝখানে আনবো কীভাবে, বুটস্ট্র্যাপের থেকেও ইজিয়েস্ট ওয়ে আছে বুটস্ট্র্যাপের মধ্যে। আপনি এখানে বলতে পারেন জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ডিসপ্লে ফ্লেক্সের একটা ক্লাস। এই ক্লাসটা যদি আপনি কল করে দেন, দেখেন সে আসে না, নাম কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটা এখানে নাম দিয়ে আমরা হচ্ছে রোতে দিই, রোয়ের ভিতরে কল করা আছে, এই যে দেখেন মাঝখানে চলে আসছে। অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট আমার দিতে হবে রোতে, তাহলে এটা মাঝখানে চলে আসবে। আর টেক্সটগুলোকে সেন্টার করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের বলতে হবে এইখানে
কল 6 এর ভিতরে কলামের ভিতরে আপনি বলেন এসে টেক্সট সেন্টার, এটা হচ্ছে বুস্ট্র্যাপের ভিতরে ক্লাস কল করা আছে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন মাঝখানে চলে আসছে। এবার উপর থেকে নিচে থেকে নামাইতে হবে না। চলেন উপর থেকে নিচে থেকে নামানোর জন্য আমাদের একটু এক্সট্রা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এখন উপর থেকে মার্জিন প্যাডিং দিয়ে নামাতে পারি, বাট আমরা সেভাবে করুন, আমরা স্মার্টলি কাজ করব। আমরা এখানে একটা এজি নামে একটা এক্সট্রা একটা ক্লাস কল করব, জাস্ট এটাকে কপি করি, এখানে যাই, এখানে এসে এটাকে কল করে দিই। আমরা এই মিনিমাম হাইট যেটা দিলাম সেটা ব্যানারে না দিয়ে আমরা সেটা দিব হচ্ছে এজিতে, অর্থাৎ রোতে হাইট দিব, আমরা ব্যানারে হাইট দিব না। এটার কারণটা কি, আমাদের রোতে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স কল করা আছে অলরেডি বুস্ট্র্যাপ থেকে। আমি তো দেখাই আপনাদের, এই যে রোতে দেখেন কি দেওয়া আছে, বুস্টে গ্রিড ডট সিএসএস, এখানে দেওয়া আছে ডিসপ্লে ফ্লেক্স কল করা আছে অলরেডি, মার্জিন রাইট হাইট এগুলা। তো ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করা হয়, ওকে আপনি আরেকটা প্রপার্টি আছে অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ মাঝখান থেকে হচ্ছে মানে উপর নিচ থেকে মাঝখানে আনে, সেই ক্লাসটার জন্য আমরা হচ্ছে ওকে রোতে হাইট দিতে হবে, কারণ হাইট না থাকলেও আবার এটা পায় না। আমরা এখানে দেবো হচ্ছে অ্যালাই আইটেমস সেন্টার, বুঝতে পারতেছেন আমার কথা? অ্যালাইন আইটেম সেন্টার দিলে কি হয়, ও উপর নিচ থেকে একদম পুরো মাঝখানে চলে আসে। এবং এটা করার জন্য অবশ্যই যেখানে আমি ডিসপ্লে ফ্লেক্স করতেছি সেখানে হচ্ছে আমার হাইট থাকতে হয়। আমার ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে রোতে করা বুস্ট্র্যাপের মাধ্যমে, তো রোতে আমাকে একটা হাইট যদি আমি দিয়ে দিই, সেই হাইটটা তো আমার এখানেও পাবে এখানেও পাবে, এবং আমার কন্টেন্টগুলো তো আমি এই অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করলে একদম এক্স্যাক্টলি মাঝখানে পাচ্ছি উপর নিচ থেকে। বুঝতেছেন এটা? এখন কিন্তু এটা আমার উপর নিচ থেকে এক্স্যাক্টলি মাঝখানে, লেফট রাইট থেকে এক্স্যাক্টলি মাঝখানে। সবার ক্লিয়ার? এটাও তো ডিফাইন না। হ্যাঁ, কোনটা প্রিডিফাইন? বুঝি নাই। বুঝি নাই, আবার একটু বলেন। না না ভাই, বুঝতে পারছি। স্নিগ্ধা আপু বলতেছে টাফ লাগতেছে। অল্প সময় অনেক কিছু বলতেছি তো একটু টাফ লাগাটাই স্বাভাবিক, ঠিক আছে? এটা আস্তে আস্তে দিতে হয়, বাট চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ইজিয়েস্ট ওয়েতে বলার জন্য। কিন্তু অতটা কি টাফ লাগতেছে যে একেবারেই বুঝতেছেন না? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এখন যদি দেখেন একটু বোরিংও লাগবে, মাথার উপর দিয়ে যাবে, মাথা ব্যথাও করতে পারে, ঠিক আছে? কার কার এমন হচ্ছে আপুর মতো? নাইমুল ভাই কেমন লাগে? একটু টাফ লাগছে। টাফ লাগতেছে না? কাজ করতে হবে। আচ্ছা, আমি ব্যানার পাঠ করবো, আর করবো না আজকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা বুঝেন, জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে বুঝে যাবেন। আর কথাগুলো যেটা বলতেছি, যেটা করতেছি, সেটা যখন প্র্যাকটিস করবেন তখন খুব ভালো করে শুনবেন যে এটা আমি কেন বললাম, ঠিক আছে? বা এই জিনিসটা আমি কেন করলাম, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আরও ইজি লাগবে। কারণ একটা দিনের মধ্যে কিছু তো নেওয়া পসিবল না, তাই না? যেহেতু একেবারেই সবাই নতুন, তবে পসিবল যদি বাসায় একটু ভালো করে শুনেন আর একটু ভালো করে প্র্যাকটিস করেন। যখন কোড করবেন, লিখবেন, আমার কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করুন যে আমি এটা কেন বলছিলাম, ঠিক আছে? তাহলে দেখবেন যে তখন ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? কারণ আমি একটা জিনিস না বলে করতেছি না কোনো কিছু, ঠিক আছে? অবশ্যই আমি করতেছি এবং বলতেছি, তো প্রবলেম হবে না। ওকে, জাস্ট এটাকে আমরা একটু সিএসএস করে আমরা এটাকে আজকের মতো আমরা আর করবো না, যেহেতু 4টা বেজে গেছে, সবার মাথার ওভারলোড হয়ে যাবে। আমরা কালকে চেষ্টা করবো একটু মোটামুটি শেষ করার জন্য। ওকে, আচ্ছা, তো চলেন এখন আমরা সিএসএস করতে হবে। এখন আসে ওই যে এত কে যেন বলছিলেন লুপের ভিতরে লুপ, আমরা কিন্তু দেখেন অলরেডি কিন্তু ডিভের ভিতরে ডিপ অনেকগুলো নিয়েও ফেলছি, বুঝছেন একবারও? হ্যাঁ, ডিভের ভিতরে ডিপ কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি অলরেডি। এখন দেখেন আমাদের এই সেকশনের একদম প্যারেন্টকে ব্যানার, তাই না? তার ভিতরের চাইল্ড হচ্ছে কন্টেনার, তার ভিতরে চাইল্ড হচ্ছে রো, তার ভিতরে চাইল্ড হচ্ছে কলাম, এবং এগুলো কি হচ্ছে সবার চাইল্ড, মানে একবারে বলতে গেলে গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে? আমরা এগুলোকে ধরতে পারি, আলাদা আলাদা করে করতে পারবো, ঠিক আছে? আবার আমরা এখানে একটা ক্লাস দিতে পারি আলাদা করে, যেমন হচ্ছে ব্যানার কন্টেন্ট নামে আলাদা করে ক্লাস আমরা ধরতে পারি। তাহলে হবে কি, ওর ইমিডিয়েট প্যারেন্ট যে ওদেরকে আমরা মানে মেনশন করে ওদেরকে আমরা নেস্টিং করবো। যেমনটা হচ্ছে আমরা কালকে ক্লাসে বলছিলাম যে আমাদের যদি একই নামে অনেকেই থাকে, আমাদেরকে সহজে ইন্ডিকেট করার উপায় হচ্ছে কি, আমাদের প্যারেন্টের নাম ধরে ডাকলে আমরা খুব সহজেই
মানে ইন্ডিকেট হয়ে যায় যে কে আমরা। তো ঠিক সেমভাবে আমার H1 আমার ওয়েবসাইটে অনেকবার ইউজ হবে, স্প্যান আমার ওয়েবসাইটে অনেকবার ইউজ হবে, পি ট্যাগ হবে, অ্যাঙ্কর ট্যাগ অনেকবার ইউজ করতে হবে। তো ওদেরকে যদি আমরা প্রথম থেকেই ওদের প্যারেন্ট অনুযায়ী মানে সিএসএস করি তাহলে কিন্তু অন্যদের সাথে ওর কনফ্লিক্ট করবে না, তাই না? দ্যাটস ওয়াই ওদের প্যারেন্টের ভিতরে আমি একটা ব্যানার নামে হচ্ছে একটা ক্লাস দিছি এবং সেই ক্লাসটাকে আমি ওদের প্যারেন্ট হিসেবে ধরবো, বাকিগুলোকে হচ্ছে আমি সেইভাবে কাজ করব। ব্যানার কন্টেন্টটাকে ধরবো এবং এর পরবর্তীতে আছে কি আমরা ওর চাইল্ডগুলোকে আলাদাভাবে ধরতে পারি। যেমন হচ্ছে ব্যানার কন্টেন্টের ভিতরে স্পেস দিয়ে আমরা লিখবো হচ্ছে H1, অর্থাৎ ব্যানার কন্টেন্ট ডিভের ভিতরে এই যে ডিভটা আমরা দেখতে পাচ্ছি এই ডিভের ভিতরে যে H1 আছে সেই H1টাকে শুধুমাত্র আমি বলছি, এটার মানে হচ্ছে এভাবে লেখা। আবার আমরা বলি এখানে ব্যানার কন্টেন্ট স্প্যান ট্যাগ, এটার মানে হচ্ছে ব্যানার কন্টেন্টের ভিতরে যে স্প্যানটা আছে শুধুমাত্র সেই স্প্যানটা মানে নির্দিষ্ট করে ইন্ডিকেট করা, অর্থাৎ প্যারেন্ট আর চাইল্ডকে আলাদা আলাদা করে ইন্ডিকেট করা একই সাথে। তারপর হচ্ছে পি ট্যাগ, ব্যানার কন্টেন্টের ভিতরে যে পি ট্যাগ আছে সেই ট্যাগ। তারপর হচ্ছে আবার আমরা এখানে যাচ্ছি ব্যানার কন্টেন্টের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আমরা নিয়েছি শুধুমাত্র সেই অ্যাঙ্কর ট্যাগটা, আদার্স অন্য কোথাও এই ডিজাইনার পাবে না। আমার এই কলিংটাকে বুঝছেন? হ্যাঁ এটা বুঝছেন তো না কলিংটা? ওকে, তো চলেন যেহেতু আমরা এগুলো সিএসএস করে কল করে ফেলছি আমরা একটু ইন্সপেক্ট করে কাজ করব তাহলে যেন বুঝতে সুবিধা হবে আমাদের সবার জন্য। এখানে আসি, আমরা এখান থেকে স্ট্রিকটাকে ধরি প্রথমে H1, দেখেন সিএসএসে কল করা আছে, দ্যাট মিনস এটা আমার এখানে শো করতেছে। ওর কালার কি হবে #FFF হোয়াইট কালার, ফন্ট সাইজ বাড়বে দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল। তারপর হচ্ছে লেখাগুলো বড় হাতের হতে হবে, তাই তো? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের লিখতে হবে আমাদের টেক্সট ট্রান্সফর্ম, এবং এখানে দেখেন আপার কেস আছে, লোয়ার কেস আছে, ক্যাপিটালাইজ আছে, সব ধরনেরই আছে। আমরা সিএসএস থেকে দিলাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ফন্ট সাইজ আমাদের আরেকটু বাড়াইতে হবে, আমরা হচ্ছে এখানে দিই হচ্ছে 70 পিক্সেল, একটু মোটা হোক, আর ফন্ট ওয়েট যেটা আছে সেটাই থাকুক। ওকে ফাইন। তারপর আমরা হচ্ছে পি ট্যাগে যাই, পি ট্যাগে যাওয়ার পর এখানে পি ট্যাগেরও কালার হবে হচ্ছে হোয়াইট কালার #FFF। তারপর ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দিচ্ছি, ধরেন হচ্ছে দিচ্ছি হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে? ওকে দিলাম 18 পিক্সেল, আর কিছু দিচ্ছি না। তারপর আমাদের একটা স্পেন ট্যাগ ছিল আন্ডারলাইন নেওয়ার জন্য, তাই না? আন্ডারলাইন ট্যাগ হচ্ছে স্পেন ট্যাগের ভিতরে নেব। স্পেন ট্যাগটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে ওর আসলে কোনো মানে নিজস্ব কোনো এক্সিস্টেন্ট নাই, ওকে সিএসএস করে যা দিবেন তাই হবে, ঠিক আছে? ও হচ্ছে এমন, দ্যাটস ওয়াই ওকে প্রথমে আগে ডিসপ্লে ব্লক করতে হয়, ঠিক আছে? স্পেনের কাজই হচ্ছে প্রথমে ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে ওকে একটা হাইট দিতে হবে। হাইট আমাদের এখানে কেমন আছে লম্বায় খুবই চিকন, মানে হচ্ছে 2 পিক্সেলের মতো জায়গা। আচ্ছা 1 পিক্সেল জায়গা মানে কতটুকু জানেন, বলতে পারবেন কেউ? 1 পিক্সেল সমান কতটুকু? না ভাইয়া 1 পিক্সেল সমান হচ্ছে কলম দিয়ে একটা ডট দিলে যে পরিমাণ জায়গা নেই সেই জায়গাটাকে বলা হচ্ছে 1 পিক্সেল। তাহলে সেটা যদি হয় আমাদের এই যেই মানে আন্ডারলাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা কয় পিক্সেল হবে? 1/2 পিক্সেল বলতে পারি। আচ্ছা আমরা 2 পিক্সেল দিয়ে ধরি, তারপর হচ্ছে আমরা দেখব এটার হাইট হবে হচ্ছে 2 পিক্সেল, উইথ হবে কতটুকু? উইথ আমরা বলতে পারি হচ্ছে ওর যে কলাম 6 আছে কলাম 6-এর 100% হোক, দ্যাটস ওয়াই হচ্ছে ওকে আমি বলবো 100%। মানে কলাম 6-এর নেস্টিংয়ে তো আছে, ভিতরেই তো আছে, তার মানে হচ্ছে ও যতটুকু আছে অতটুকুই পাবে। এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে হচ্ছে রেড কালার, দেখছেন চলে আসছে রেড কালারটা। উইথটা কতটুকু পাইছে? ওর প্যারেন্ট যে আছে সে তার প্যারেন্টের উইথ অনুযায়ী পাইছে। এটার কারণটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে যে সম্পদ বা যাই পেয়ে থাকি না কেন, আমার দাদার যা আছে তারই কিন্তু সেটাই কিন্তু আমি পাই। তো যদি আমাদের মানে ভাগ হয় আমরা 50%, 30%, 20%, 80% এমন করে পেতে পারি। আর যদি আমার বাবার একমাত্র সন্তান আমি হই তার মানে কি আমার বাবার 100% আমি পাচ্ছি না, তাই না? তো ব্যাপারটা কিন্তু এখানেও ঠিক সেম, আপনার প্যারেন্টের যতটুকু উইথ আছে আপনি যদি একমাত্রই হন বা আপনার যদি প্রয়োজন হয় না তার পুরোটাই আপনি নেবেন, তাহলে আপনাকে বলতে হবে 100%, তাহলে হচ্ছে আপনার প্যারেন্টের 100% পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেইভাবে হচ্ছে জিনিসগুলোকে একটু মানে আস্তে আস্তে চলে আসবে আপনাদের ভিতরও। বুঝতে পারছেন এই ব্যাপারটা 100% দেওয়ার পর কেন হচ্ছে সে এতটুকু পর্যন্ত আসলো, কেন হচ্ছে পুরো ফুল উইথ হলো না? হ্যাঁ বলেন, বুঝছেন এটা? সবাইকে ক্লিয়ার এটাতে?
জি ভাইয়া। হুম, একজন চলে গেছে কে জানে। আচ্ছা, সবাইকে আপনারা একে অপরজনকে চিনেন নাকি ভার্সিটিতে? আর কি কারোর সাথে কোনো কানেকশন নাই? হ্যাঁ, এখানে নাই মনে হয় কার। কারোর সাথে কারো কানেকশন নাই? আমার টাইমের আছে। আচ্ছা, আর সবাই কেউ কাউকে চিনেন না? আচ্ছা, সিঙ্গাপুর এখন কি আপনার কাছে সহজ লাগতেছে? এখন তো ধরেন আমরা ওই জিনিস থেকে বের হয়ে একটু সিএসএস এ চলে আসছি, এখন কি মানে বুঝতেছেন? মোটামুটি হ্যাঁ, একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। আসলে এই যে একটা ল্যাঙ্গুয়েজ তো তো যে কোনো হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাও তো এটা না করলে হ্যাঁ করতে হবে, করলেই বুঝবেন। তবে এই 3 দিনে আপনারা যেটা একটা হেল্প হবে আপনাদের পরবর্তীতে যখন যদি কোথাও কখনো যদি শিখতে চান বা শিখতে যান, আপনার এটা অনেক হেল্প হবে আপনার জন্য। ঠিক আছে, আপনি কারণ অনেক কিছুই তখন একটু জানা থাকবে আপনার, তো সেটাই হচ্ছে দরকার প্রথমে। হুম, তো চলেন আমরা এই রেড কালার তো না, আমাদের কালারটা আমরা চেঞ্জ করি। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে যে ড্রপারটাতে ক্লিক করা লাগবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই কালারটাতে ক্লিক করে দিলে ওই কালারটা আমাদের চলে আসছে। সিম্পলি সুন্দর না? কাজ কিন্তু সহজ, কাজ কিন্তু অতটা কঠিন না। হ্যাঁ একদম কিন্তু সহজ কাজ। এবং সবগুলোকে সিএসএস করার জন্য আমরা সিএসএস ক্লিক করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এটা তো দেখাইছিলাম লাস্ট ক্লাসে, গতদিন। হয়ে গেছে মোটামুটি। দেখেন তো পিএইচডির মতো হয়েছে নাকি? শুধুমাত্র বাটনটা হয় না, তাই তো? বাটনটা করব, চলেন আমরা বাটনটাকে ধরি। আমরা বাটনের জায়গায় এখানে আমরা একটা ক্লাস দিই আলাদা, বা আমরা এটা এখান থেকে নিই। এই বিটিএন যে প্রাইমারি আছে এটা তো বুস্টেপের ক্লাস, এই বুস্টেপের ক্লাসকে আমরা আবার ওভাররাইড করতে পারি সিএসএস করে, আমাদের সিএসএস দিয়ে। ঠিক আছে, চলেন আমরা এখানে যাব, এখান থেকে এটাতে ক্লিক করি, বাটনে ক্লিক করি। দেখেন বিটিএন প্রাইমারি কোথায় বলা আছে, এই যে এখানে বলা আছে বিটিএন প্রাইমারি, এটা হচ্ছে বুস্টেপের ক্লাস। দেখেন বাটনস ডট এস সিএসএস মানে হচ্ছে বুস্টেপের সিএসএস করা আছে ওর অলরেডি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এখানে? কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার নাই হয়ে গেছে। বর্ডার কালার আছে, বর্ডার কালারটা কেমন? কালারটাই জাস্ট আমরা চেঞ্জ করে দিই, যে কালারটা হচ্ছে যে এই কালারটা। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, তারপর টেক্সটগুলা একটু বড় হবে, তার মানে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নাকি লোয়ার কেস কোনটা দেখি তো। আচ্ছা, ক্যাপিটালাইজ টেক্সট ট্রান্সফর্ম, মানে টেক্সটগুলো পরিবর্তন হবে কীভাবে? ক্যাপিটালাইজ যে এভাবে। ওকে, জাস্ট দিলাম, হয়ে গেছে। জাস্ট এখন কি যেটা আমাদের করতে হবে, এটা তো আর বাটন সিএসএস এর মধ্যে যে আমরা চেঞ্জ করবো না, এটাকে কপি করবেন। যেটা আপনারা বুস্টেপ থেকে বুস্টেপগুলোকে চেঞ্জ করবেন, সেগুলোকে কপি করে আপনার সিএসএস ফাইলে এসে পেস্ট করে রাখবেন শুধুমাত্র, দেখবেন আপনার এখানে পেয়ে গেছে। তবে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার স্টাইল ডট সিএসএস যেন এটার নিচে থাকে। কারণ হচ্ছে কি, এটা যেহেতু কোডগুলো আমাদের 1 বাই 1 রিড করে, এখানে যদি আমি বলি রেড আর এখানে যদি এসে বলি মানে ব্লু, আমার কিন্তু শেষ পর্যন্ত ব্লু আমি দেখতে পারবো। কারণ কোডটা যখন আমার এটা রিড করে আমার এখানে চলে আসে, তখন উপরেরটা আর দরকার নেই, উপরেরটা বাদ। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যদি চেঞ্জেসের দরকার হয়, আমাদের চেঞ্জেস ফাইলগুলো থাকবে নিচে। আমরা সিএসএস যেহেতু চেঞ্জ করি আর বুস্টেপের সিএসএস চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই স্টাইল ডট সিএসএস অবশ্যই আমাদের বুস্টেপের নিচে থাকতে হবে। এবার আসেন, হয়ে গেছে। জাস্ট হোভার করলে এমনটা দেখাচ্ছে, তাই তো? চলেন হোভার ইফেক্টটাও আমরা একটু চেঞ্জ করে দিই। হোভারটাকে চেঞ্জ করার জন্য কোড লিখতে হয় যেভাবে, জাস্ট এটাকে কপি করেন এখান থেকে, এখানে এসে জাস্ট লিখবেন হচ্ছে কোলন দিয়ে হোভার। হোভার মানে হচ্ছে যখন মাউস নেবে তখন কি হবে, আমি চাচ্ছি যখন মাউস নেবে তখন ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে বর্ডার কালার এই দুইটা জিনিস চেঞ্জ হবে। জাস্ট কপি করে নিচ্ছি। বর্ডার কালার হবে হচ্ছে ট্রান্সপারেন্ট, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হবে এটা। আমি এটাকে কাট করে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি এটা, মানে জাস্ট একটু ইয়া করে দিলাম আর কি, ট্রান্সপারেন্ট মানে এক্সচেঞ্জ করে দিলাম। তাহলে হবে কি দেখেন, ঠিক আছে? মানে আমার এমনিতে বর্ডার কালার ওটা শো করতেছে, যখন আমি হোভার করতেছি তখন হচ্ছে আমার পুরো কালারটাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে হোভার। ঠিক আছে, বুঝছেন আপনারা? জি ভাইয়া। বর্ডার দিলাম,
তারপর হচ্ছে মানে চেঞ্জ করে দিলাম, একটু মুভ করে দিলাম, হোভার ইফেক্ট দিয়ে দিলাম। সবাই কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? হ্যাঁ ভাই। মজার বিষয় দেখেন, যখন আমরা ছোটো করতেছি আমাদের কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, এবং আমাদের একটা বাটন আমরা পেয়ে গেছি অটোমেটিক, যেটাতে ক্লিক করলে মেনুগুলো আসে, যেটাতে আবার ক্লিক করলে মেনুগুলো চলে যায়। দারুণ। এবং একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গেলে আপনার এই মেনুটা বড় দেখা যায়, আবার ছোটো ডিভাইস আসলে মেনুটা দেখা যায় না, তখন বাটন চলে আসে। এটা কোত্থেকে আসে? এটা হচ্ছে এই যে উপরে আসেন, এই যে ন্যাপবার এক্সপেন্ড, ন্যাপবার এক্সপেন্ড মানে হচ্ছে কখন বের হবে। আমরা বলছি এলজি ডিভাইসে গেলে বের হবে বলা আছে, বাট আমরা চেঞ্জ করে দিতে পারি, এমডি বলতে পারি যে এমডিতে যখন আসবে তখন হচ্ছে ন্যাপবার বা মেনু শো করবে, তার নিচে গেলে মেনু শো করবে না। দেখেন এমডিতে আসি, মেনু শো করতেছে, এবং এমডি থেকে যখন নিচে চলে যাচ্ছি তখন হচ্ছে আমার এই বাটন চলে আসতেছে, এবং বাটনের ভিতরে এই আইটেমগুলো চলে আসতেছে। এবং আমাদের কিন্তু নিচে কোনো স্ক্রল বার নাই। রেসপন্সিভের মেন শর্তই হচ্ছে নিচে কোনো স্ক্রল বার থাকতে পারবে না। ঠিক আছে, সহজ কাজ করলাম অনেক কিছু, কিন্তু কেউ ভাবিও নাই মনে হয় এত মানে সুন্দর করে হয়ে যাবে, তাই তো? এবার সুন্দর হয়েছে। হুম, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগার মতো জিনিস, তাই। তো আজকে থাকে এতটুকুই, আপনাদের হচ্ছে ভিডিও দিব, একটু কাজ করবেন, আমরা কালকে তাহলে মোটামুটি এগুলো শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ আমাদের ফাইলটা দিয়ে তো হ্যাঁ, পিএইচডিটা দিয়ে দিব, হ্যাঁ পিএইচডি দিয়ে দেবো, সাথে ভিডিওর সাথে দিয়ে দেবো এটা। ভাই আরেকটা কোশ্চেন। হুম, আপনি যে বললেন নেট অন করে রাখতে, ওই যে লাইব্রেরি, তারপর জাভাস্ক্রিপ্ট ফাইল বা সিএসএস এগুলা বুটস্ট্র্যাপ থেকে ডিরেক্ট আসে অনলাইনের মাধ্যমে, হুম। এটার কোনো অপশন আছে যদি নেট না থাকে তখন? এটা হচ্ছে ডাউনলোড করে করতে পারেন। আরেকটা জিনিস, আপনার সিএসএস ফোল্ডারে সিএসএস ফাইলগুলো থাকবে, জেএস এর মধ্যে জেএস থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওগুলা আলাদা করে করতে হয়, ওগুলো আপাতত দরকার নেই, ওগুলো আবার একটু লেন্দি প্রসেস, ওই লেন্দি প্রসেসে যেতে চাচ্ছি না। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া, নেট হ্যাঁ, মানে কারেন্ট চলে গেছে, আবার মানে চলে গেছিলো, আবার চলেও আসছে। ঠিক আছে, মানে ভাই ডাউনলোড করে রাখতে বুটস্ট্র্যাপটা। হ্যাঁ বুস্টার ডাউনলোড করে, ওটা ইন্টিগ্রেশনটা আবার অন্যরকম, ওটাতে যাওয়ার দরকার নেই। নেট যদি না থাকে তাহলে এই সার্ভার লিঙ্ক কাজ করে সব সময়, দেখছি প্রবলেম হয় না। ঠিক আছে ও আচ্ছা। ভাইয়া, এটা হচ্ছে কাজ করতে করতে বোঝা যায়, তবে এই যে স্প্যান ট্যাগ, ডিভ ট্যাগ, তারপর হচ্ছে সেকশন, পি ট্যাগ, H1 H2 H6 ইমেজ ট্যাগ, এগুলোই লাগে, এর থেকে বেশি কিছু দরকার হয় না। এগুলো খুবই সিম্পল, 2-3টা প্রজেক্ট করলে মানে এরকম ডিজাইন যদি করেন তাহলে হচ্ছে নিজে বুঝতে পারেন কোনগুলো বেশি দরকার হচ্ছে। খুব বেশি দরকার হয় না, অল্প কিছু জিনিস জানলেই হয়। আচ্ছা ভাইয়া, H1 আর H6 এর মধ্যে তো আমরা যদি ফন্ট সাইজটা স্পেসিফিক বলে দিই তাহলে কোনো হয় না, পার্থক্য নেই। পার্থক্য নাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে এজন্য স্পেসিফাই করা, কারণ হচ্ছে আপনার যেন 36 পিক্সেলের বা হচ্ছে হেডিং যদি চান আপনি H1 নিয়ে করতে পারেন, আবার H2 নিলেও হচ্ছে, আবার ফন্ট সাইজ বাড়াই দিলে সবই আপনি H1 এর ডিজাইনটাকে পিটেক দিয়ে করতে পারবেন। বাট আপনার দরকারটা কি, আপনি হচ্ছে H1 ডিরেক্ট ইউজ করেন, যেহেতু ওটার মধ্যে প্রিডিফাইন করাই আছে, এই হচ্ছে ব্যাপার। ও আচ্ছা, ঠিক আছে, আর হেডিংটাকে বোঝানোর জন্য যে আসলে এটা হেডিংয়ের জন্য ইউজ করা হয়েছে, কাস্টমার যেন কম করা লাগে এই অবস্থা। হুম, বুঝি নাই। ওই লিংকটা কিভাবে সাবমিট করব? এটা কালকের ভিডিওতে দেয়া আছে, লাস্টে গতকালকের অ্যাসাইনমেন্টের লিংকটা কোথায় সাবমিট করব? গ্রুপে পোস্ট করা আছে, ওইখানে দিতে পারেন যদি করা থাকে। লিংক কি পাইছেন গিটহাব থেকে? জি ভাইয়া, লিংক পাইছি। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যে গ্রুপে গেলে ওইখানে দেখেন যে 3জন কমেন্ট করছে, নাইমুল ভাই, তারপর হচ্ছে সুপন ভাই, আর হচ্ছে নুফায়ের ভাই, ওইখানে হচ্ছে আপনি একটু কমেন্ট করে দিন। ঠিক আছে, গ্রুপে মেসেজ করা আছে। ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে মেজর ডিফারেন্সও হচ্ছে আপনার এক্সটার্নালের ভিতরে আপনি সিএসএসগুলোকে একটা জায়গায় স্টোর মানে আলাদা করে রাখলেন,
আর ইন্টারনালের ভিতরে যদি করেন আপনার ইন্ডেক্স ফাইলটা বা হচ্ছে আপনার HTML ফাইলটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ডিফারেন্স তেমন কিছু নাই, তবে আমাদের CSS কিন্তু অনেক করা লাগে, ঠিক আছে। তো মোটামুটি একটা পিএইচডির জন্য করলেও আমরা যে এই পিএইচডি আছে এটার জন্য কিন্তু আমাদের CSS কোড দেখেন অলরেডি কতগুলো হয়ে গেছে। জাস্ট এতটুকুই কাজ করছি, বাট আমাদের CSS কোড হয়েছে কতগুলা, মোটামুটি প্রায় 56টা কোড হয়ে গেছে। এই 56টা কোড যদি আমার এই HTML এর ভিতরে এনে রাখি, হেডের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে, আমার এই ফাইলটা কত বড় লম্বা হচ্ছে, তাই না? এটা কিন্তু একটা ঝামেলা। আমার কোডগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে না। আমাদের এইগুলো যদি আলাদা আলাদা করে অন্য কোথাও থাকে, যেখানে HTML থাকার কথা সেখানে HTML, যেখানে CSS থাকার কথা আলাদা আলাদা। তো এটা হচ্ছে আমাদের সুবিধা। আর আমাদের কোডগুলো অপটিমাইজ করে আমরা একজন যে জাস্ট কোডার না, একজন গুড কোডার, সেটার বৈশিষ্ট্যই হচ্ছে এই ধরনের কাজ, অর্থাৎ যত বেশি গোছানো কাজ করা যায়। পার্থক্য কাজ দুইটাই করে, বাট আমরা গোছানো কাজ করবো, এই জন্য হচ্ছে আমরা এক্সটার্নালটা ইউজ করি। বুঝছেন আপু? ঠিক আছে, আচ্ছা ভাই একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলেন। আপনি কি একটা অপশনাল একটা প্রজেক্ট দিতে পারেন যে তারা পারলেও তারা সাবমিট করলো বা এটাই করে নেন আগে, তারপর না হয় দিব। এটাকে শেষ করেন, আগে এটা শেষ করেন, তারপর দেখা যাবে, ওকে ভাই। ঠিক আছে। এটা যদি শেষ করতে পারেন আমার তো দিতে বাধা নাই, তাই না? আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, এগুলো আগে শেষ করেন। আর ক্লাসের অ্যাটেন্ডেন্স কমে গেছে, এটা তো মানে আমি তো ডিমোটিভেটেড হয়ে গেলাম। ভাই আমাদের এই কয়েকজনকে দেখে মোটিভেট করতে আমরা থাকবো ইনশাআল্লাহ।